এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ইর্তিজা বাসায় আসার পর তিনজনে অনেক কষ্টে রান্না সেরে ফেলে। খাবার টেবিলে এত পদ দেখে নীলা, জরি এবং ইশরা বিস্মিত। পোলাও, রোস্ট, চিংড়ি, মালাইকারি, গরুর মাংস ভুনা, ফিন্নি এবং সালাদ। এরা দেখি সব রান্নাই পারে, শুধু কাজ করতে বললেই ফাঁকিবাজি। ইর্তিজা আজ প্রথম দেখেছে জরিকে। এতদিন মামার মুখেই শুনেছে মামিকে খুব পছন্দ হয়েছে। খাবার টেবিলে সবাই বসেছে, সবাই টুকটাক গল্প করছে। মেজেন্টানকে ঘুম পাড়িয়ে দিয়েছে ডক্টর। ইশরার মন আগের চেয়ে কিছুটা ভালো। ইর্তিজা চুপচাপ খাচ্ছে। জরি লক্ষ্য করলো এই ছেলে পরিবারের অন্যদের তুলনায় একটু ভিন্ন ধাঁচের। মুখে হাসি থাকলেও কথা কম বলে। মনে হয় যেন জসিম ভাইয়ের কার্বন কপি। লম্বা চওড়া দেহ, মুখে খোঁচা খোঁচা দাড়ি। দেখে কেউ বলবে না এখন মাত্র কিশোর। বয়সই বা কত, 18 বা 19? মনে হচ্ছে যেন 22-23-এর তাগড়া যুবক। ইর্তিজা খাবার শেষে উঠে যাবে তখনই ইশরা বলল, ভাই, সন্ধ্যায় রুষাপু এসেছিল, আমিও ভেতরে ছিলাম, কথা হয়নি। ঠিক তখনই নীলা বলে উঠল, হ্যাঁ রে, সন্ধ্যায় মেয়েটা আসলো তুই যাওয়ার পরই। ইশরাও দরজা খুলল না, এসেই চলে গেল 10 মিনিট বসে। কত করে বললাম অপেক্ষা করতে, শুনলই না। ভাবলাম তোর সাথে কাজ আছে, কিন্তু বলে যে আমার কথা মনে পড়ছে, তাই নাকি এসেছে। মুখটা কি শুকনা লাগছিল। জসিম সাহেব রোস্টের স্বাদ নিতে নিতে বলল, আবার ঝগড়া করেছ নাকি দুটোতে? ইর্তিজা বেসিনে হাত ধুতে ধুতে বলল, না, আর ঝগড়া হবে না। ফেসবুকে স্ক্রল করতেই দেখতে পেল দুটো সুন্দর হাস্যোজ্জ্বল মুখ। ফেসবুকটা রেখেছে কলেজের পড়ার জন্য। সবারই এখন আইডি আছে। করোনার জন্য অনলাইনে পড়া হয়েছে সব। ঢুকেই প্রমি এবং ইর্তিজার সেলফি দেখে ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ইর্তিজার হঠাৎ পরিবর্তন মেনে নিতে পারল না রুষা। যেখানে রুষাকে কখনোই ছবি আপলোড দিতে দেয়নি ইর্তিজা। বকাঝকা করত, আজ প্রমি আপলোড দিল দুজনের ছবি। সন্ধ্যায় নিজেদের মধ্যে ঝগড়া মেটাতে ইর্তিজার বাসায় যায় রুষা। গেটের কাছে দেখতে পেল প্রমিকে নিয়ে বাইকে করে বেরিয়ে যাচ্ছে ইর্তিজা। কিছুক্ষণ তাকিয়ে ভাবল এখন বাসায় গেলে খুব করে কাঁদবে, তাই নীলা আন্টির সাথে গল্প করতে চলে গেল। কিন্তু কোনো লাভই হয়নি। 10 মিনিটের বেশি বসতে পারল না, মন খারাপ নিয়েই চলে এলো। সন্ধ্যার একটু পর সুমাইয়া আপু এসেছে। ওর হলে কি নিয়ে যেন নেতাদের মধ্যে মারামারি, তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। যে যার যার বাসায় চলে গিয়েছে। আপু এখানে 2 দিন থেকে বাড়ি চলে যাবে বলে জানালো। রাতে খাবার খেয়ে রুকাইয়া, রুষা এবং সুমাইয়া বসলো। সুমাইয়া কথায় কথায় বলল, আজ ইর্তিজাকে দেখলাম পাড়ার গলিতে আসার সময় হাতে বাজার। এত রাতেই বাজার করেছে, ডেকে কথা বললাম, কেমন যেন ছেলেটা এড়িয়ে গেল। রুকাইয়া আপেল খেতে খেতে জানালো, ও এমনি যাকে ভালো লাগবে তার সাথে রাজ্যের গল্প করবে, আর যাকে ভালো লাগবে না তার সাথে কথা বলবে না। তোমার কেসটা অন্য, ওভাবে চেনে না দেখে হয়তো কথা বলেনি। সুমাইয়া মাথা নেড়ে আর এগোয় না কথাতে। পড়ার টেবিল থেকে উঠে 1 কাপ কফি নিয়ে বারান্দায় বসলো ইর্তিজা। ফোন স্ক্রল করতে দেখতেই পেল প্রমির আপলোড করা ছবি। নিচে দেখে বন্ধুদের কমেন্ট, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। শেষে একটা কমেন্ট পড়ে চোখ আটকে গেল রুষা। কমেন্ট করেছে, হ্যাপি টু সি ইউ বোথ টুগেদার। ফোনটা রেখে কফি শেষে চুমুক দিয়ে আবার পড়ার জন্য বসে গেল। হঠাৎ একটা নোটিফিকেশন এলো। তাকিয়ে দেখে সুমাইয়া তাসনিম নামে একটি আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। আইডিতে প্রোফাইলের ছবিটা পরিচিত লাগলো। মনে পড়ে গেল এটা তো রুষার কাজিন। আনমনে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। সাথে সাথেই মেসেজ, কেমন আছেন? ইর্তিজা বেশ অবাক। বইটা পাশে রেখে ঘটনা
অনুধাবন করতে মেসেজ রিপ্লাই দিল। আলহামদুলিল্লাহ ভালো। ফিরতি মেসেজ। মানুষ তো ফর্মালিটি করেও জিজ্ঞেস করে কেমন আছে, আপনি তো তাও করলেন না। ইতি বেশ বিরক্ত হয়ে ভাবলো আপনি করছেন কেন। মেসেজ টাইপ করলো। আপু আমি ইর্তিজা, আপনার ছোট বোনের ফ্রেন্ড। আপনি বোধহয় অন্য কেউ ভেবে ভুলে মেসেজ করেছেন। পুনরায় টাইপিং ঢং করে মেসেজ আসলো। না, আপনাকে চিনেছি। আসলে আমি সহজে কাউকে তুমি বলি না। সেদিন হঠাৎ সকলের সামনে লজ্জায় বললাম তুমি। আপনার প্রোফাইলের ছবি দেখেই চিনতে পেরেছি। ছবিটাতে বেশ স্মার্ট লাগছে। ইতি কপাল কুঁচকে রিপ্লাই করলো। ধন্যবাদ। বিরক্ত নিয়ে ফোনটা রেখে বিড়বিড় করে বলল, কিসের আগ্রম বাগ্রম আলাপ লাগাইছে, বিরক্ত। ধুর, পড়ার মুডটাই চলে গেল। ইতিজা বিরক্ত হয়ে উঠে গেল পড়া থেকে। যারা যারা ব্যবহারিক সাইন করেনি সব শিক্ষার্থীদের বাবা মায়েদের ফোন দেয়া হবে বাসায়। সাকলায়েন্সের আজ 2 সেকশন একসাথে ক্লাস নিচ্ছে। মেয়েদের দিক থেকে প্রমিকে ডাকলো, ছেলেদের দিক থেকে ইতিজাকে ডাকলো। স্যার নাম ধরে ধরে যারা সাইন করেনি সবাইকে দাঁড় করালো। এর মধ্যে রুশার নামটাও আসলো। স্যারের সামনে ইতিজা ছেলেদের অভিভাবকদের ফোন করলো। স্যার যাচ্ছে। স্যার যা ইচ্ছে তাই বলে ছেড়ে দিল। আজ শিক্ষা হয়ে যাবে প্রতিটা শিক্ষার্থীদের। সামনে টেস্টে বসতে দিবে না বলেছে। প্রমি সবারটা শেষ করে রুশার ফোন নাম্বার চাইলো। প্রমি আজ রুশার দিকে এমনভাবে তাকালো যেন রুশা এই অবস্থায়। প্রমি আজ খুশি। রুশার আজ একটু কান্না পায়নি। প্রমির দিকে তাকিয়ে একটি হাসি দিল। হাসিটা হয়তো নিজেকে তাচ্ছিল্য করে। চোখ গেল স্যারের পাশে দাঁড়ানো ইর্তিজার দিকে। চোখাচোখি হতে ইর্তিজা চোখ সরিয়ে ফেলল। সরাসরি উপেক্ষা যাকে বলে। প্রমি রুশার একেবারে সামনে এসেই বলল, রুশা, আমি ইর্তিজা থেকে নাম্বার নিয়েছি, কষ্ট করে তোমাকে দিতে হবে না। শয়তানি হাসি দিয়ে সামনে থেকে সরে গেল। এখন রুশা স্পষ্ট বুঝতে পারছে প্রমি স্যারকে দেখিয়ে রুশার কাছে এসেছে যেন সে নাম্বারটা মাত্র রুশার কাছ থেকে নিল। নাম্বার তো আগেই কালেক্ট করে রেখেছে। স্যার যা নয় তা বলছে আম্মুকে ফোনে। রুশা নিষ্পলক তাকিয়ে আছে। নিজের অজান্তে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ বেয়ে। এদিক সেদিক তাকিয়ে চোখের পানি আড়াল করলো। 2 হাতে চোখ মুছল। বন্ধুরা সবাই ছলছল চোখে ওর দিকে তাকিয়ে। সাইফ বরাবরই ইমোশনাল। ও গাল ফুলিয়ে নিঃশব্দে কেঁদেই দিল। ছেলে মানুষ কাঁদে, ব্যাপারটা বিচ্ছিরি, কিন্তু বন্ধুগুলো বড্ড আপন রুশার। এই তো রাব্বি 2 চোখ কচলে নিল। কাইফা সামিরা মুখ ঢেকে রেখেছে। রুশা জানে এরা প্রত্যেকেই কাঁদছে আজ হয়তো বাসায় গেলে সাজেদা হক খুব খারাপ কিছু করবে। নতুবা রুশার আব্বুকে অভিযোগ করবে। বড্ড রাগী ওই মানুষটা। সন্তানদের পড়াশোনার জন্য ঢাকা ছেড়ে সিলেট গিয়ে চাকরি করছে। সরকারি চাকরি পোস্টিং হয় দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, তাও মেয়েদের সুবিধার্থে। নিজের এই বয়সে স্যার ইর্তিজা কি একটুও কষ্ট হয়নি? ভাবনার মধ্যে স্যার রুশাকে ডাকলো সামনে। এই মেয়ে, এদিকে আসো। বাকিরা তো প্রথম পত্র জমা দিয়েছে, তোমারটা কই? রুশা থেমে থেমে আমতা আমতা করে বলল, স্যার খাতা তো আপনার কাছে, সাইন করেছিলেন তো আপনি? এই মেয়ে, মিথ্যা শিখলে কোথা থেকে? আমি তোমার কোনো খাতা পাইনি। আমার কাছে হলে খাতা কোথায়? এখনই তর্ক করো মুখে মুখে। রুশার মনে হলো কেউ সজোরে মাথায় ইট দিয়ে বাড়ি মেরেছে। এই খাতাটাও হারালো। কেমন অদ্ভুত দৃষ্টিতে স্যারের দিকে তাকালো। স্যার আবার চিৎকারের সহিত জিজ্ঞেস করলো, দ্বিতীয় পত্র কই? ক্লাস থেকে হারিয়ে। একদম চুপ, বেয়াদব ফাঁকিবাজ। যখনই দেখতাম শুধু টই টই করে বেড়ানো। গাছতলায়, আমতলায়, জামতলায়, লাফাঙ্গা কোথাকার। মেয়ে মানুষ কিভাবে এত উচ্ছৃঙ্খল হয়? নেক্সট ক্লাস থেকে আমার ক্লাসে আসবে না। অভিভাবক নিয়ে আসবে, স্পেশাল সাইন নেব, বন্ড সাইন করাতে হবে। বের হও ক্লাস থেকে। ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকবে আজকে 2 ঘন্টা। দম টেনে একটা শ্বাস নিল। আজকে এতটুকু মনে হলো যে পেছনে ইর্তিজার নামে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তাকে রুশা চেনে না, সেও রুশাকে চেনে না। বন্ধু হিসেবে ছায়া ছিল ইর্তিজা। ওর সব পাগলামি সহ্য করত। অথচ আজ
ইর্তিজার খামখেয়ালি পনার জন্য রুষাই ফেসে গেল। প্রমিত চোখে মুখে খুশি। এতদিন রুষার জন্য ইর্তিজার সাথে কথা বলতে পারত না, সবাইকে অ্যাভয়েড করত। সেদিন প্রমিত জাবিরকে রুষার ব্যবহারিক খাতাটা ইনিয়ে বিনিয়ে বলে নিতে সাহায্য করেছে। রুষা দরজার বাইরে কান ধরে দাঁড়িয়ে আছে। পাশের ক্লাস থেকে জুনিয়র ছেলে মেয়েগুলো দেখছে। দুষ্টুমি, মজা, মাস্তি যাই করুক রুষা এতটাও অবাধ্য কখনো ছিল না, অসামাজিক, উশৃঙ্খল ছিল না যে আজ তাকে এই শাস্তি পেতে হবে। 2 ঘন্টা হবার আর 10 মিনিট বাকি। রুষার 2 হাত ব্যথা, পায়ে ব্যথা করছে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এত লজ্জা, অপমানিত কখনো হয়নি। এই জীবনে থাকতে ইর্তিজার সাথে কথা বলবে না। সাকলাইন স্যারের ক্লাস ও ব্যবহারিক ক্লাস দুটো একসাথে নিয়েই বের হলো। প্রমিকে আদেশ দিল 2 ঘন্টার আগে যেন রুষা কোনোভাবেই কান না ছাড়ে। প্রমিও পাহারা দিচ্ছে, সাথে আছে প্রমির আরেক বান্ধবী লিমা। জাবির এসে 2 বার ব্যঙ্গ করে গেল। রাব্বিরা কেউ সামনে আসেনি। এত বড় একটা মেয়েকে এভাবে কান ধরে থাকতে দেখে প্রতিটা শিক্ষক বকা দিয়ে গিয়েছে। নিশ্চয়ই কোনো দোষ করেছে, গালমন্দ করেছে। সেলিনা ম্যাডাম তো পরিবারের শিক্ষা নিয়েও কথা তুললেন। এর মধ্যে মোশাররফ স্যার ক্লাসের সামনে এসে হতবাক। স্যারের বেশ পছন্দের রুষা, যত কিছুই হোক, যত বকাঝকাই করুক, ওনার কাছে সব ছাত্রছাত্রী অত্যন্ত আদরের। রুষার কাছে এসে বলল, কে শাস্তি দিয়েছে? রুষা মাথা নত। প্রমি বলল, সাকলাইন স্যার প্র্যাকটিক্যাল করেনি, আবার মিথ্যা বলছে। কান ছাড়ো রুষা, ক্লাসে বসো। আমার ক্লাসে এভাবে থাকার দরকার নেই। প্রমি বলল, স্যার আরো 5 মিনিট বাকি। চুপ। ধমকে উঠল মোশাররফ স্যার। তখনই সাকলাইন স্যার পেছন থেকে বলল, মোশাররফ, আমি ওকে শাস্তি দিয়েছি। অত্যন্ত বেয়াদব এই মেয়ে। ও থাকুক এখানে, তুমি যাও ক্লাসে। বয়সে বড় সাকলাইন স্যারের কথায় অমান্য করতে পারল না মোশাররফ স্যার। দুজনই বাকি ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাসে ঢুকলেন টেস্টের রুটিন নিয়ে। ফিজিক্স, ম্যাথের শিক্ষকরা সবাই এলেন। প্রত্যেকে একবার করে রুষাকে দেখল। রুষার মনের ভেতর কি চলছে কেউ জানে না। হয়তো আজকের পড়ার কলেজে আসবে না, সেই যে মাথা নামিয়ে রেখেছে, কান ধরার সময় আর উঠায়নি। তখনই আকস্মিক ইর্তিজা সামনে এসে দাঁড়ালো। কান থেকে হাত সরিয়ে জোর করে টেনে রুষার হাত ধরে ক্লাসে নিয়ে ঢুকলো। রুষা হাত সারানোর জন্য নাড়াচাড়া শুরু করলো। ক্লাসের মাঝখানে এনে সকলের সামনে কষে দিল এক ঘা। চেঁচিয়ে বলল, একদম চুপ, এখানে দাঁড়া। নড়াচড়া করবি তো আরেক গালেও চড়িয়ে লাল করে দেব। শিক্ষকরা স্তব্ধ, পুরো ক্লাস নিশ্চুপ। সাকলাইন স্যারের সামনে 2টো প্র্যাকটিক্যাল খাতা নিয়ে বলল, স্যার, সব কয়টা পরীক্ষণ করা আছে, প্লিজ সাইন করে দিন। সাকলাইন স্যার সোমকে প্রশ্ন করলো, মানে কি এই খাতা কার? ওরই খাতা স্যার। স্যার খাতা উল্টে দেখলো সত্যি রুষার খাতা। বিস্ময় হয়ে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি করে? স্যার, সে অনেক কাহিনী। একটা আপনার ডেস্ক থেকে চুরি হয়েছে, অন্যটা ক্লাস থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল, উদ্ধার করেছি। স্যার হা করে তাকিয়ে আছে। এখনো রুষার সাথে চেঁচিয়ে বলল, এই মেয়ে, এত কিছু হলো, প্রতিবাদ করলে না কেন? বেহায়ের মতো কান ধরে দাঁড়িয়েছিল এতক্ষণ। রুষাকে আকস্মাৎ সমস্ত আবেগ যন্ত্রণা চাপিয়ে ধরল। কান্নায় ফেটে পড়ল। ইর্তিজা সকলের সামনে আগলে ধরল। পেছনের বেঞ্চগুলো থেকে রাব্বি, সাইফ, কাইফা এবং সামিরা দৌড়ে এসে জড়িয়ে ধরল। প্রতিটি শিক্ষক মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মোশাররফ স্যার বাকিদের উদ্দেশ্যে বললেন, কে করেছে এই কাজ? আমার জানা মতে রুষা একটু দুষ্ট হলেও পড়াশোনায় এতটা হেলাফেলা করে না। কে সরিয়েছে ওর খাতা? ইর্তিজা রুষাকে ছেড়ে জাবিরের কাছে গিয়ে সরাসরি ঘুষি মারল নাকে। জাবির ব্যথায় গঙ্গিয়ে উঠল। বাকি শিক্ষকরা আগলে ধরল, চিৎকার করে বলল, তোর সাহস কি করে হয় আমার রুকসারের খাতা সরানোর? তুই কি ভাবছিস আমার বন্ধুর খাতা হারাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? স্যার ওকে শাস্তি দিচ্ছে, বুঝি না এসব আমি? তোর সাথে যে জড়িত ছিল তাকে সাবধান করে দিবি। মেয়ে মানুষ দেখে তার গায়ে হাত তুললাম না। বাড়িতে নিয়ে খাইয়েছি,
আসল কথা বের করতে মুখ থেকে, বধূবরণ করতে নয়। আমি ইর্তিজা, সবসময় ওদের ইর্তিজাই ছিলাম, আছি এবং থাকবো। ওরা আমাকে লাথি মারলেও এই বন্ধুগুলো আমার ছিল, সবসময় আছে এবং ইনশাল্লাহ থাকবে। হ্যাঁ, আমার রুকসার, আমার সামিরা, আমার কাইফা, আমার রাব্বি, আমার সাইফ। খবরদার, কেউ চোখ তুললে ওদের দিকে চোখ তুলে শেয়াল কুকুরকে খাওয়াবো। আমার রুকসারের চোখ থেকে তোর জন্য পানি পড়ছে, তোকে তো আমি। মোশাররফ স্যার, সাকলাইন স্যার, আরও কয়েকজন শিক্ষক এবং পিয়ন আজও ইর্তিজাকে সামলে ধরতে পারছে না। মনে হচ্ছে যেন আলাদা শক্তি ভর করেছে ওর শরীরে। 5 ফিট 10 ইঞ্চি ছেলেটার সাথে মধ্যবয়সী বুড়ো শিক্ষকগুলো পারবে না স্বাভাবিক, কিন্তু মোশাররফ স্যার তো ভালোই লম্বা, প্রায় 6 ফিট। পিয়নও অনেক লম্বা। ক্রোধের বশে শরীরের সকল শক্তি দিয়ে আজ জাবিরকে মেরেই ফেলবে মনে হচ্ছে। এখনই না দমালে বিপদ হবে। সাকলাইন স্যার আশাহত হয়ে রুষার দিকে তাকিয়ে বললেন, বাধা দাও ওকে তোমরা, অঘটন ঘটানোর আগে তোমাদের কথা শুনবে। রুষা, রাব্বি, সামিরা, কাইফা এবং সাইফ ছুটে গেল। কিছুটা ধাতস্থ করে পাশের বেঞ্চে বসালো শিক্ষকরা। সাকলাইন স্যার এক মুহূর্তে দেরি না করে জাবিরের বাবাকে কল করলো কলেজে আসতে। হাঁপিয়ে উঠেছে প্রতিটা শিক্ষক। পিয়ন গ্লাসে পানি এনে দিল ইর্তিজাকে এবং শিক্ষকদের। প্রতিদিনের শান্ত ছেলেটা এভাবে খেপে যাবে কেউ ভাবেনি। এ যেন এক অন্য ইর্তিজা। মোশাররফ স্যার যে ইর্তিজাকে বাইক চালানোর জন্য অপমান করে, সে এই ছেলে নয়। সাকলাইন স্যার যেই ছেলের কেমিস্ট্রির ইকুয়েশন মেলানো সবার আগে চেক করে, সে এই ছেলে নয়। কুতুব স্যারের ম্যাথের লেকচার সবাইকে শিট করে দেয়া ছেলে এই ইর্তিজা নয়। এই ছেলে তো পুরো বিপরীত। কিছুক্ষণের মধ্যে ইর্তিজা শান্ত হয়ে স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। ওদের কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয়। সাকলাইন স্যার হেসে কাঁধ চাপড় দিয়ে বলল, বেঁচে থাকুক তোমাদের বন্ধুত্ব। টেস্টের রুটিন দিয়ে ক্লাস পরীক্ষা সংক্রান্ত আলোচনা করে আজকের মতো ক্লাস শেষ করে দিল সবাই। ইর্তিজা কাউকে কিছু না বলে বেরিয়ে গেল ক্লাস থেকে। কলেজের পুকুর পাড়ে সিমেন্টের সিঁড়িতে বসে একটা দুটা করে পুকুরে ঠিল মারছে। পুরো কলেজ খুঁজে বন্ধুরা পেল পুকুরের পাড়ে। রুষাকে রুকাইয়া নিয়ে গেছে। ইর্তিজার পাশে এসে রাব্বি বলল, দোস্ত, আজকে রুষাকে এই অবস্থা দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। আম্মু মারা যাওয়ার পর এই প্রথম কাঁদছে। সাইবও গাল ফুলিয়ে রেখেছে। ইর্তিজা নির্বাক হয়ে বসে আছে। আচমকা বলল, আচ্ছা, আমার জায়গায় অন্তর থাকলে আজ কি করতো? রাব্বি সাইব রুকুচকে ফেলল। সামিরা আর কাইফা অবাক হয়ে চেয়ে রইল। অন্তর আসলো কোথা থেকে? সাইব বিরক্তিকর ভাব নিয়ে বলল, সুযোগ পেলে ওকে টানিস কেন? ইর্তিজা উঠে দাঁড়িয়ে প্যান্টের ধুলা ঝাড়তে ঝাড়তে বলল, আমি তো বন্ধু হওয়ার জন্য যোগ্য না। বন্ধুত্বের মানে শুধু অন্তরই বোঝে। এনিওয়ে, ও কি বাসায় চলে গেছে? ও কি, ওর নাম নেই? রুকাইয়া আপু নিয়ে গেছে। ইর্তিজা হাঁটা ধরল। ওর পেছন পেছন বন্ধুরাও আসছে। সাইব সামনে এসে বলল, প্রমির সাথে নাকি তোর রিলেশন আছে? নাক মুখ কুচকে ইর্তিজা বলল, কথাটা সরাসরি জিজ্ঞেস করলেই পারতি প্রমিকে কি আমি পছন্দ করি। এরম তারা ভাবে খোঁচা দেওয়ার কি প্রয়োজন? কথা বের করার জন্য অবান্তর কথা বলবি না। না মানে হ্যাঁ, তাই বল না। ইর্তিজা যদি কাউকে পছন্দ করে, ভালোবাসে, তার জাহির করারও সাহস রাখে। এত সহজ নাকি ভালোবাসা? একদিন খুললাম, কেউ আমাকে নিয়ে একটা ছবি আপলোড দিল, আর রিলেশন হয়ে গেল। ফোকাস কর টেস্টে, না হয় ফাইনালে বসতে পারবি না। এসব ফাউল কথা বাদ দে। রুষা ঘরে ঢুকে ভয়ে মায়ের সাথে কথা বলেনি। যদি মা মারে, কিন্তু মায়ের ভাবভঙ্গি দেখে বোঝা গেল কিছুই হয়নি। উল্টা আজ ওকে ভাত খাইয়ে দিল। শোয়ার নাম করে তাড়াতাড়ি রুমে চলে আসলো। রুকাইয়া এসে জানালো ফোনটাও ধরেছিল, মা বাইরে ছিল। স্যার যা ঝাড়ি দিয়েছে ওকেই দিয়েছে। রুষার মুখে ঝলমলে হাসি ফুটে উঠেছে। বোনকে জড়িয়ে ধরে লাফানো শুরু করেছে। মা জানেনি এটা অনেক। কিছুটা কৌতূহল নিয়ে আফসোস করে বলল, আপু, আম্মু যদি ধরতো আমি তো একদম শেষ হয়ে যেতাম। রুকাইয়া
মিটমিটিয়ে হেসে বলল, চান্স ছিল না, প্ল্যান করে তাওহিদের বাসায় পাঠিয়েছি। ইতি মেসেজ দিয়ে বলল শাকলায়েন স্যার ফোন দিয়ে তার নামে নালিশ দিবে আম্মুকে। আমি যেন আম্মুর ফোনটা রিসিভ করে আম্মুর সেজে কথা বলি। বাস, আমি তো বুঝে গিয়েছি ঘাবলা আছে, তাই প্ল্যান করে আম্মুকে ওই বাসায় পাঠিয়েছি। যা দিল না স্যার, বাপরে, আম্মু তোকে ঘর থেকে বের করে দিত যদি ফোন ধরতো। রুষা ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে আছে, নিস্তব্ধ হয়ে ভাবছে ইতি আড়ালে থেকে এত কিছু করলো। রুকাইয়ার ফোন আসাতে প্রস্থান করলো। আকস্মাৎ রুষার মনে পড়লো আরো কয়েকটা পরীক্ষা লেখা বাকি, তাহলে স্যার সাইন করলো কি করে? ধরফরিয়ে খাট থেকে নেমে ব্যাগ থেকে খাতাগুলো বের করলো, পেজ উল্টে বিস্মিত একই দেখলো অলরেডি পরীক্ষায় লেখা শেষ, সাইনও শেষ। হাতের লেখা চিনতে একটুও অসুবিধা হয়নি। লেখাগুলো কখন সাইন করিয়ে রুষার ব্যাগে খাতা ইর্তিজা ঢুকিয়েছে। খাতা বন্ধ করতেই একটা পৃষ্ঠা গড়িয়ে পড়লো খাতা থেকে। রুষা পৃষ্ঠা তুলে দেখলো লেখা আছে, ইর্তিজা ম্যাডাম রুখসার, জেদটা কমিয়ে মাঝে মাঝে আমার কাছে সরি বলা যায়। গত 2 সপ্তাহ যেভাবে ইগনোর করছেন, আপনার ভাবা উচিত ছিল ইর্তিজা আপনার সাথে কথা না বলে থাকতে পারে না। ভালোই হয়েছে, ইন্টারটা শেষ করে আমিও আপনার প্রিয় বন্ধু অন্তরের মতো চলে যাব বাইরে। তখন কেঁদে মরলেও আর জ্বালাতে আসবো না। থাকতে কদর বুঝলেন না। আর সরি ফর দ্যাট, ওই যে প্রমির আপলোড দেওয়া ছবির জন্য। বুঝতে পেরেছি এর আগে দুঃখে কমেন্ট করেছিলেন। অ্যাগেইন সরি কোনো কষ্ট দিয়ে থাকলে। গত রাতে আপনার প্রিয় পোলাও কোরমা রেঁধেছিলাম, আপনার জন্য ফ্রিজে বক্সে তুলে রেখেছি, বাসায় এসে খেয়ে যেতে পারেন। আর যদি আমার মুখ দর্শন করতে না চান, সেই ক্ষেত্রে ঈর্ষাকে দিয়ে পাঠিয়ে দিব। ভালো থাকবেন। ইতি, আপনার চোখের বিষ, ইর্তিজা। খাতাগুলো টেবিলের উপর রেখে আলমারি থেকে একটা হলুদ কুর্তি বের করলো। কোনো রকম সেজে রুকাইয়াকে বলে বেরিয়ে পড়লো। গন্তব্য এখন চোখের বিষের বাড়ি। এভাবে সরি বলতে তো মাপ করাই যায়, বন্ধু বলে কথা। 3 বাড়ি পরই ইতিজাদের বাড়ি। গেট দিয়ে ঢুকে কেয়ারটেকার ও বলে উঠল, রোশা মামুনি যে বালা আছেন? কালকে তো কেমন মুখটা উগনা লাগছিল। একটু অসুস্থ ছিলাম চাচা। টুকটাক কথা বলে এরপর লিফটের 6 প্রেস করে চলে আসলো ইতিজাদের অ্যাপার্টমেন্টের সামনে। কলিং বেল প্রেস করতেই দরজা খুললো ইতিজা। গলায় টাওয়াল ঝুলানো, পরনে 3/4 প্যান্ট, উদাম শরীর। রুষাকে দেখে মুখ খিচে বলে, ইসরে, এমনিতে ওয়াশরুম ঘিরে কত ভূতের ইচ্ছা কাহিনী, এরপর দেখলাম শাকচুন্নির মুখ। কেমনে গোসলে যাব এখন বুঝলাম না। মানুষের কোনো সেন্সই নাই। মাগরিবের পরপর কিভাবে আসে কারো বাসায়? এই ইসরা, দেখ তো তোর পরিচিত কিনা। রুষা কটকট করে মারার জন্য তেড়ে আসতেই দরজা থেকে সরে 2 কদম পিছিয়ে গেল। মুখটা আড়াল করে ইর্তিজা মুখ টিপে হাসছে। ইসরা, নীলা এবং জরি সালাত আদায় করছিল, তাই কয়েকবার কলিং বেল বাজায়। ইর্তিজা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো, মাত্রই গোসলে যাচ্ছিল। রুষা মানতে না পেরে গাল ফুলিয়ে বলে, ইস, ডিজিটাল ভিক্ষুক লাগতেছে পুরা। পরনে অর্ধেক প্যান্ট, গলায় গামছা। আহারে বেচারার কাপড় নাই। আন্টি আঙ্কেলের কি কোনো পুরান ছেঁড়া কাপড় নাই এই অসহায় বান্দাকে দেওয়ার জন্য? আহারে। আচ্ছা, আমি কালকে এনে আব্বুর কিছু আছে দিয়ে যাব। বেচারা লজ্জা ঢাকতে পারছে না। ইর্তিজা নিজের দিকে 2 বার তাকিয়ে খেপে বলে, ওই শাকচুন্নি মাথার চুল ছিঁড়ে দেব। কে ভিক্ষুক? বেয়াদব, এটাকে 3/4 প্যান্ট বলে। অর্ধেক কাপড় কি? না চিনলে চিনিয়ে দিচ্ছি। গুনে গুনে 850 টাকা দিয়েছি এই প্যান্ট কিনতে। বলে কিনা আমি ভিক্ষুক। হ্যাঁ, হাসছো কেন? তোমার সামনে আমাকে এই বেয়াদব অপমান করলো, তুমি দাঁত খেলিয়ে হাসছো? জরি আর ইসরা তো হো হো করে হেসে উঠল। নীলা হেসে বলে, তুই এমন নির্লজ্জের মতো খালি গায়ে ঘুরছিস কেন? তোমরা সালাত আদায় করছিলে তাই দরজা খুললাম। দোষের উপকার করলেও দোষ। এই শাকচুন্নির নামাজ কলমা নাই? ভর সন্ধ্যায় কি আমাকে শরম দিতে আসছে? এই তুই যা তো যা, এরপর গোসল করলে ঠান্ডা লাগবে। নীলা ধমকে ছেলেকে পাঠিয়ে দিল।
যেতে যেতে ইর্তিজা আঙ্গুল তুলে শাসিয়ে বলল, দেখে নিব তোকে আমি। রুষাও জিভ ভিজে ভেঙচি দেখালো ইর্তিজাকে। জরিকে এই বাড়িতে নতুন দেখে জিজ্ঞেস করলো। এরপর নীলা সব খুলে বলল। গল্পে মেতে উঠল সবাই। চেয়ারের উপর পা তুলে বসে আরাম করে পোলাও আর কোরমা খাচ্ছে রুষা, সেই সাথে গল্প করছে জরি, ইশরা আর নীলার সাথে। জরি মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, কি সুন্দর হাত নাচিয়ে নাচিয়ে কথা বলছে। ছোট্ট মোট্ট একটা মেয়ে। ইর্তিজা গোসল করে একটু ঘুম দিয়েছিল। প্রায় ঘন্টাখানেক পর উঠে ডাইনিং রুমে আসলো এক কাপ চায়ের আশায়। এসে দেখে এখানে গল্পের আসর আর মধ্যমণি রুষা। সামনে এসে কোমরে হাত দিয়ে বলল, এই শাকচুনি এখনো যায়নি, নিজের বাসা বানিয়ে ফেলেছে আমার বাসাটাকে। এই তুই এরম অভদ্রের মতো খাস কেন? পা নামা চেয়ার থেকে। মাংসের হাড় চাবাতে চাবাতে ইর্তিজারের মুখের দিকে তাকালো ভ্রু কুচকে, নাক ফুলিয়ে বলল, আন্টি বাসায় কি নাম লেখা আছে? কার বাসা? এটা আমারও বাসা। তুই এই বাসার আশ্রিত। আঙ্কেল দুবেলা দুমুঠো খেতে না দিলে তো খানাও জুটতো না তোর কপালে। সর সামনে থেকে, খেতে দে আরাম করে। ইর্তিজা চোখ কপালে তুলে হা করে দাঁড়িয়ে আছে। খিটখিটে গলায় বলল, আরে বাস, আমার রান্না করা খাবার খেয়ে আবার আমাকে বলে আমি আশ্রিত। রুষার সামনে থেকে খাবারের প্লেটটা টেনে নিয়ে বলল, রুষা, অনেক খেয়েছেন ম্যাডাম, আমার মতো আশ্রিতের রান্না আর খেতে হবে না, অন্য কাউকে দিয়ে দিব এটা। এই ঈশা, ম্যাজেন্টাকে ডাক দে তো। প্লেটে দেখি আরও এক পিস বড় মাংস, মাছ আর চিংড়ি আছে। এগুলো দিলে তো আজকে ম্যাজেন্টাকে সারাক্ষণ ভালোবাসবে। আচ্ছা, এগুলো দিলে তো আজকে ম্যাজেন্টা আমাকে সারাক্ষণ ভালোবাসবে, কৃতজ্ঞতায় আমার পিছে পিছে ঘুরবে। আমি আশ্রিত আরেক আশ্রিতকেই খাওয়াবো। গাল ফুলিয়ে কাদো কাদো গলায় বলল, এভাবে নিয়ে গেলি প্লেটটা মুখের উপর থেকে, এভাবে খাবারের খোঁটা দিলি ইর্তি? তুই তো রুকসারকে এভাবে কষ্ট দিতে পারলি? না হয় একটু পোলাও কোরমাই পছন্দ করি, খাবারটা এত মজা হয়েছে আর তাই আরাম করে পা তুলে খাচ্ছিলাম। এভাবে অপমান করতে পারলি? চলে যাচ্ছি, আর আসবো না। আহারে, মেয়েটাকে এভাবে বলা একদম উচিত হয়নি। ইর্তিজারও একটু মন খারাপ হলো। নিজেই তো যত্ন করে বক্সে তুলে রেখেছিল পাগলিটার জন্য, এখন নিজেই খাবারের খোঁটা দিয়ে কষ্ট দিল। প্লেটটা কাছে এগিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আচ্ছা সরি, আর বলবো না এভাবে, কষ্ট পাস না, খা বেশি করে। ড্রিঙ্কস খাবি? দাঁড়া, আমার রুম থেকে এনে দিচ্ছি। ঈশা, ম্যাজেন্টাকে ডাকিস না, পরে ওকে করে দিব। রাগ করিস না শাকচুন্নি, একটু অপেক্ষা কর, ড্রিঙ্কসটা আনি। ইর্তিজা প্লেট দিয়ে রুম থেকে একটা মিরিন্ডার বোতল এনে খুলে দিল। মিরিন্ডা রুষা এবং ইশরা পছন্দ করে, এটা বাড়ির সবাই জানে। ইর্তিজার রুমে স্টকে থাকে ওদের দুজনের জন্য। ইর্তিজা এবার খুলে দিয়ে হাসি মুখে বলল, এবার খা, এখন খেতে ভাল লাগবে। আমি ভালো রাঁধি, তাই না? এরকম জানলে আরেকটু ঢাকতাম তোর জন্য, পরের বার আরেকটু বেশি রাখবো। রুষা গাল ফুলিয়ে আবার খেতে লাগলো। ইর্তিজা তৃপ্তি নিয়ে দেখছিল আর ভাবছিল, আহারে, গত 2 সপ্তাহে কেমন যেন হয়ে গিয়েছে মেয়েটা, কত আনন্দ নিয়ে খাচ্ছে। আচমকা রুষা বলে উঠল, আয় আশ্রিত যা, হাবাইতের মতো চায়া থাকিস না, পেট ব্যথা করবে আমার। ওরে বাটপার, কত বড় ফাজিলের ফাজিল, একটু আগে কি ঢংটাই না করলো। ইর্তিজারের সাথে সাথে জড়িও শক্ট। নীলা আর ইশরা শান্ত, ওরা মিটিমিটি হাসছে। এই দুটাই স্বভাব সম্পর্কে অবগত। ইর্তিজা চোখ মুখ খিচে বলল, এই জন্য বলে মেয়ে লোকের ফান্দে পা দিতে নেই। কি নাটকটাই না করলো একটু আগে, ফল্টি বাজ, তোর চোখের সামনে থাকলেও পাপ। গড়গড় পায়ে হেঁটে চলে গেল সামনে থেকে। ইশরা অট্টহাসিতে ফেটে পড়ল। একমাত্র রুষা ভাইকে এভাবে অপমান করতে পারে। জরি হতবাক হয়ে বলল, সিরিয়াসলি? ইর্তিজা কিছুই বলল না রুষাকে? আরে মামি, তুমি জানোই না ভাই রুষাদিকে কিছু বলতে পারে না, অনেক ভালোবাসে ও বন্ধুদের। রুষাও হেসে বলে, মামি আসলে দুষ্টুমি মজা যাই করি, দিন শেষে ওরাই আমার ভরসার জায়গা। আমি একটু ওর সাথে এরকম করি, আর কারো সাথে না, তাই ও সহ্য করে আর কি। আর কয়েক বছর বা করব বলো,
ওর বউ আসলে হয়তো এই বাড়িতে আসাই বন্ধ হয়ে যাবে। নীলা কেমন যেন করে উঠল, মুখ গোমরা করে বলল, এমন একদম বলবি না। ওর বউ আসলে কি হয়েছে? বউ তার জায়গায়, তুই তোর জায়গায়। তোর এই বাড়িতে হক বেশি। তুই আমার ইর্তির হাসির মুখের কারণ। তাহলে আম্মু রোশাদিকে ভাইয়ের বউ করে ফেলো। কথাটা বলেই হাসছে ইশরা, কিন্তু বুঝতে পারেনি কথাটা বেশি বলে ফেলেছে। পেছন দিকে তাকিয়ে দেখে ভাই দাঁড়িয়ে আছে। ইতি রেগে গিয়ে বলল, রুষা, বাসায় যা, খাওয়া শেষ। তোর বন্ধু অন্তর আসছে বাসায়, আন্টি ফোন দিয়েছে। নিজের ফোন সাথে রাখিস না কেন? আর ঈর্ষা, ফার্দার এসব কথা শুনলে থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো।